মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা। এবার 7 কলেজের শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হচ্ছে 7 কলেজ। 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তারিক সিদ্দিকের বিরুদ্ধে মামলা, খতিয়ে দেখা হচ্ছে জাফর ইকবালের সংশ্লিষ্টতা। এবার ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, নির্বাচন সহ 10 দফা নিয়ে ঐকমত্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21শে সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she চ্যানেলে। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেয়া সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা। আন্দোলনকারীরা জানান, 160 বছরের বেশি সময় ধরে 1 লিটার জ্বালানি তেলে ট্রেন যতদূর যায় তার ভিত্তিতে বেতনের সঙ্গে ভাতা পেয়ে আসছিলেন কর্মচারীরা। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া 75% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় এই সুবিধা সীমিত করলে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। বারবার আশ্বাসের পরও দাবি না মানায় এ কর্মসূচি দিয়েছে তারা। দর্শক, কমলাপুরে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিশাদ, কমলাপুরের এখন সার্বিক অবস্থা কেমন দেখছেন? আর ট্রেন কি এখন পর্যন্ত কোনো ট্রেন আসলে ছেড়ে গেছে কিনা, বা আদৌ আজকে ট্রেন ছাড়ার সম্ভাবনা আছে কিনা, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। যদি জানাতে চাই, রেলওয়ে রানিং কর্মচারী যারা আছে তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছিল। সেই কর্মবিরতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে 12টা থেকে কিন্তু সেই কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল, সেই কর্মবিরতি শুরু হয়ে গেছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন, সেটি কিন্তু এখনও স্টেশনে দাঁড়িয়ে আছে, যেটি 11:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। 12টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই ট্রেনটি এখনও ছাড়েনি। তবে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই ট্রেনটি ছেড়ে যাবে। অর্থাৎ 12টার আগে যতগুলো ট্রেন ছিল ততগুলো ট্রেন কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, কিন্তু 12টার পরে আর কোনো ট্রেন কিন্তু ছেড়ে যাবে না। যারা আন্দোলনকারী আছে বা যারা কর্মবিরতি করছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু অর্থ মন্ত্রণালয় বা রেলপথ মন্ত্রণালয়ের সাথে আর কোনো ধরনের আলোচনায় বসতে চান না। তারা বলছে তাদের যে ভাতাগুলো ছিল, তাদের যে মাইলেজ বা কাট অফ পে যেটা, সেটি কিন্তু তাদের অবসরের পরে তাদের যে পেনশন, সেই পেনশনের সাথে যুক্ত হতো, এবং আনুতোষিক যে ভাতাগুলো ছিল সেগুলো কিন্তু যুক্ত হতো। সেগুলো কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ আপনার 21 সাল থেকে 2021 সাল থেকে কিন্তু সেগুলো সীমিত করা হয়। সেই তাদের যে ভাতাগুলো ছিল, ট্রেনের যে ভাতাগুলো বা তাদের যে ভাতাগুলো ছিল, সেই ভাতাগুলো কিন্তু আবার পুনর্বহলের জন্য তারা এই তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি ডেকেছে এবং ইতিমধ্যে সেই কর্মবিরতি শুরু করেও দিয়েছে। তবে যে ট্রেনগুলো 11টার আগে ছিল, বা 11:30 বা 11:45 যে ট্রেনগুলো ছিল, সেই ট্রেনগুলো কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ডিলে করছে ট্রেনগুলো কিন্তু এখনও স্টেশনেই দাঁড়িয়ে আছে। এবং অর্থ মন্ত্রণালয়ের বরাতে বা রেলপথ মন্ত্রণালয়ের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি, যে তারা বলেছে যে কিছু কিছু দাবি কিন্তু তাদের মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ কিছু দাবি তাদের মেনে নেওয়া হয়েছে এবং কিছু দাবি তাদের মানা হয়নি। কিন্তু যারা আন্দোলনকারী আছে তারা বলছে তাদের সম্পূর্ণ যে দাবিগুলো আছে, তারা নতুন কোনো দাবি যোগ করছে না। তবে তারা যেটুকু পেত, বা তাদের যে পার্ট অফ পে বা মাইলেজ আকারে যে তাদের যে চাকরির পরে যে পেনশন, সেই পেনশনের সাথে চাচ্ছে। এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন। অর্থাৎ কোনো ধরনের কোনো আলোচনায় কিন্তু তারা বসতে চাচ্ছে না। লোপা, এই ছিল কমলাপুর থেকে আমার সর্বশেষ তথ্য। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নিশান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ,
পুলিশি হামলার বিচারসহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে 7 কলেজের শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে পর্যায়ক্রমে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা বাতিল সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেয়ার 20 দিন পর রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। সে সময় বাধে বাকবিতণ্ডা। এর পরপরই 7 কলেজের একদল শিক্ষার্থী রোববার সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়। পরে রাত 11টা নাগাদ উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ফিরে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকে অধিভুক্তি বাতিলের দাবি মেনে নেয়। তবে 7 কলেজের শিক্ষার্থীরা নতুন 6 দফা দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলছেন, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হত্যা চেষ্টা আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং এসি ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তারা। এই রকম অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। 24 ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব এবং এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে চলতি শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শিউলি শবনমের রিপোর্ট। শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে 2017 সালে ঢাকার বড় 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে বাস্তবে শিক্ষক, আবাসন সংকট, মানহীন শিক্ষাসহ নানান সংকটের জেরে বারবার রাস্তায় নামে শিক্ষার্থীরা। সবশেষ সোমবার দুপুরে আবারও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবি বাস্তবায়নে 4 ঘন্টার আলটিমেটাম দেয়। এমন পরিপ্রেক্ষিতে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বেলা 12:30 থেকে টানা 2.5 ঘন্টা বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না রাজধানীর 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। তিনি 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ হলেও যারা ভর্তি আছেন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 4টি বিমানবন্দর নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। এছাড়া নিম্নমানের ইভিএম মেশিন কিনে রাষ্ট্রের 4,000 কোটি টাকা গচ্চার অভিযোগে ডক্টর জাফর ইকবাল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানায় দুদক। সোহেল সামির রিপোর্ট। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক। এ সময় জানান, দেশের 4টি বিমানবন্দর নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 4টি মামলা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের সম্প্রসারণ কাজে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা 10 জনের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও পারিতোষিকের বিনিময়ে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেন দুদকের ডিজি। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে ব্রিফিংয়ে অর্থ আত্মসাৎ করে নিম্নমানের ইভিএম মেশিন কেনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন দুদক মহাপরিচালক। 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। হাজার হাজার কোটি টাকা খরচ করে আনা এসব ইভিএম এখন অকার্যকর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমিরের সাক্ষাতের এক সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে একমত হয়েছে দুই দল। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সহ 10 দফা সিদ্ধান্তে তারা একমত হন বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম। বরিশালে গত 21 জানুয়ারি ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের বিভিন্ন বিষয়ে দল দুটির মতের ভিন্নতা থাকলেও তাদের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াত আমিরের সেই বৈঠকের এক সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে রাজধানীতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে যৌথ ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এ সময় বিএনপি মহাসচিব জানান, ইসলামী আন্দোলনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে আর কোনো কথা বলবে না ও ইসলামী শরিয়া বিরোধী কোনো বক্তব্য দেবে না বলেও একমত হন তারা। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। নামে বেনামে ডক্টর ইনামের অঢেল সম্পদ নদী দখল করে গড়েছেন স্টেডিয়াম। আবার আমন্ত্রণ 21 সংবাদে।
আওয়ামী লীগের নির্বাচন করার আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, নেতাদের ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হতে হবে। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ যদি রাজনৈতিক দলের দালালি করে তবে হারুন বেনজিরের মতো দেশ ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। সাবেক প্রতিমন্ত্রী ডক্টর ইনামের গ্রেফতারে সাভারে জনমনে স্বস্তি নেমে এসেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন অঢেল সম্পদের এ রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। শাহেদ জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের আমলে হয়েছেন সংসদ সদস্য, ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ১৫ বছরের ব্যবধানে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। ২০০৩-এ এনাম মেডিকেল অ্যান্ড কলেজ গড়ে তোলার পর ক্যান্সার হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, হোস্টেল সহ গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মেজ স্ত্রী ফরিদা আক্তারের নামে ধামরাইয়ের নান্নার ও গাঙ্গুটিয়ায় জমি, সুঙ্গুরচরে ৩০০% জমিতে আলিশান বাংলো, কয়েকটি ব্যাংকে কোটি টাকা আর নামে বেনামে অঢেল সম্পদ। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ডাক্তার এনামের, যার বিষয়ে তদন্ত নেমেছে দুদক। সে হলো বড় নেতা, তার হুকুম ছাড়া তো এই কাজ হয় নাই। অনেক দুর্নীতিবাজ, সাভার আশুলিয়াতে লুটপাট, খুন, গুম সবই ওনার হুকুমে হয়েছে। অঢেল সম্পদের পাশাপাশি করেছেন দখলবাজি। সাভারের বংশী নদী দখল করে গড়ে তুলেছেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আর ত্রাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তার এপিএস স্বামীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। রাস্তাটা পেঁচে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এলাম সাহেব সন্ত্রাসী, উনি গডফাদার এই সাভারের, এই গডফাদার রাজীব, এদেরও আমরা বিচার চাই। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ডাক্তার এনামের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলো। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিল, এনামের হুকুম ছিল। ডাক্তারের নাম ধরা পড়ছে, এটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিবা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। পুরনো যন্ত্রাংশ দিয়ে উৎপাদন শুরু করেছে ঋণের বোঝায় জর্জরিত জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল। বছরের পর বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে চিনিকলটি। আখের দাম বাড়িয়েও মিলছে না সুফল। অন্যদিকে বছরে ৩ মাস কারখানা চললেও বাকি সময় বেকার থাকতে হচ্ছে শ্রমিকদের, ফলে পরিবার নিয়ে দুর্ভোগে দিন পার করছেন তারা। জিল বাংলা সুগার মিলকে আধুনিকায়ন করা ও চাষিদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ এবং বিশুদ্ধ পানীয়, স্পিরিট সহ নানামুখী উৎপাদনের দাবি শ্রমিকদের। এ অবস্থায় ৬৫৭ কোটি টাকা দেনার বোঝা কাঁধে নিয়ে উৎপাদন শুরু করেছে চিনিকলটি। জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প মন্ত্রণালয় ৫ বছর মেয়াদী যে রোডম্যাপ দিয়েছে সেই লক্ষ্যে চলছে কাজ। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা। এবার ৭ কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হচ্ছে ৭ কলেজ। ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তারেক সিদ্দিকের বিরুদ্ধে মামলা। খতিয়ে দেখা হচ্ছে জাফর ইকবালের সংশ্লিষ্টতা।
এবার ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, নির্বাচন সহ 10 দফা নিয়ে ঐক্যমত্য। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।